তাহলে দেখো আজকে কি করবো, মধ্য ভারতের ইতিহাস করাবো, তাই না? মধ্য ভারতের ইতিহাসের ফার্স্ট পার্ট আগে করে দিয়েছিলাম, আজ মধ্য ভারতের ইতিহাসের সেকেন্ড পার্ট, তাই না? কতদূর পর্যন্ত পড়েছিলাম আমি আগের পার্টে আমি সুলতান রাজিয়া পর্যন্ত পড়েছিলাম। কি বলেছিলাম? সুলতান রাজিয়া ইয়াকুতকে নিয়ে কোথায় যাচ্ছিল? ইয়াকুতকে নিয়ে পাঞ্জাবের ভাতিন্দা আক্রমণ করতে যায়, এবং ভাতিন্দায় গিয়ে কি করে? আলতুনিয়া কাকে মেরে দেয়? আলতুনিয়া ইয়াকুতকে হত্যা করে, এবং রাজিয়াকে বিবাহের প্রস্তাব দেয়, এবং রাজিয়া বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং রাজিয়াকে বিয়ে করে। রাজিয়াকে বিয়ে করার পর আলতুনিয়া আর রাজিয়া ও আলতুনিয়া কোথায় ছুটছিল? আলতুনিয়া দিল্লি ফিরে আসছিল। দিল্লি ফেরার সময় রাজিয়া আর আলতুনিয়া যখন দিল্লি ফিরে আসছিল, ফিরে আসার সময় হরিয়ানার কৈথাল নামক জায়গায় কি করা হয়? আলতুনিয়া ও রাজিয়াকে হত্যা করা হয়। আলতুনিয়া এবং রাজিয়াকে হত্যা করে। এবার হত্যা করার পিছনে অনেক ঐতিহাসিকবিদ মনে করেন যে আলতুনিয়া আর রাজিয়াকে, যে ইলতুৎমিশের পুত্র ছিল একে রুকনুদ্দিন আর মেয়ে ছিল কে? রাজিয়া। ইলতুৎমিশের আরেক ছেলে বলা হয় বাহরম শাহ। রাজিয়ার পর যে সিংহাসনে বসে বাহরম শাহ নাকি বলা হয় চক্রান্ত করে কি করেছিল? রাজিয়া আর আলতুনিয়াকে হত্যা করে দিয়েছিল। কোথায়? হরিয়ানা। আবার অনেকজন বলে যে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ হওয়ার ফলে আলতুনিয়া আর কি হয়েছিল? রাজিয়া মারা গিয়েছিল। তাহলে আলতুনিয়া রাজিয়ার পার্ট শেষ হওয়ার পর দিল্লি আমি কত বলেছিলাম? 1236 থেকে 1240 পর্যন্ত কে ছিল দিল্লির সিংহাসনে? ভারতের একমাত্র মুসলিম শাসক, মানে মহিলা মুসলিম শাসক কে ছিল? সুলতান রাজিয়া। সুলতান রাজিয়ার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে আসে? বাহরম শাহ। দিল্লির সিংহাসনে আসে বাহরম শাহ। বাহরম শাহর সেরকম কোনো ঐতিহ্যপূর্ণ কাজ নেই যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাহরম শাহ কত সাল থেকে কত সাল? 1240 থেকে 1242 সাল। ইতিহাসের ক্ষেত্রে সাল খুব ইম্পর্টেন্ট, কারণ সাল মনে থাকলে কি মনে থাকবে? সিকোয়েন্স মনে থাকবে, তাই না? তাহলে বাহরম শাহ দিল্লির সিংহাসনে আসে, অত ইম্পর্টেন্স কিছু নেই। বাহরম শাহের পর কে আসে? বাহরম শাহের পর আসে মাসুদ শাহ। 1242 থেকে 1246 পর্যন্ত কি করে? দিল্লির সিংহাসনে বসে। মাসুদ শাহ কে ছিল? বাহরম শাহকে হত্যা করে কে? দল 40-এর লোক। আমি কি বলেছিলাম? 40 চক্র কে তৈরি করেছে? ইলতুৎমিশ তৈরি করে। ইলতুৎমিশের 40 চক্রের লোক মামুদ শাহ বাহরম শাহকে হত্যা করে এবং দিল্লির সিংহাসনে বসে। মাসুদ শাহর পর কে আছে? নাসিরউদ্দিন মেহমুদ শাহ। কত সাল থেকে কত সাল? 1246 থেকে 1265 পর্যন্ত নাসিরউদ্দিন মেহমুদ শাহ দিল্লির সিংহাসনে বসে আছে। এর সময় তো সেরকম কিছু ইম্পর্টেন্ট ঘটনা হয়নি যেগুলো আলোচনা করা দরকার আছে। তাহলে এই তিনটে বলতে পারি যে বাহরম শাহ পর কে এসেছিল? মাসুদ শাহ কালের লোক ছিল, দল 40-এর লোক ছিল বা 40 চক্রের লোক ছিল। মাসুদ শাহকে হত্যা করে কে আছে? নাসিরউদ্দিন মেহমুদ শাহ। এও কার লোক ছিল? দল 40-এর বা 40 চক্রের লোক ছিল। এরপর আছে কে? গিয়াসউদ্দিন বলবন। নাসিরউদ্দিন মেহমুদ শাহ মানে মৃত্যুর পর নাসিরউদ্দিন মেহমুদ কে ছিল? জামাই ছিল। কার জামাই ছিল? নাসিরউদ্দিন মেহমুদ জামাই ছিল হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের। গিয়াসউদ্দিন বলবনের জামাই ছিল কে? নাসিরউদ্দিন মেহমুদ শাহ। তো নাসিরউদ্দিন মৃত্যুর পর শ্বশুর কি হয়? গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসে এবং 1265 সাল থেকে 1287 সাল পর্যন্ত কি করে? দিল্লির সিংহাসনে রাজত্ব করে কে? গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবনের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের আলোচনা করতে হবে, কারণ পরীক্ষায় গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে কিছু কোশ্চেন আসে। তাহলে গিয়াসউদ্দিন বলবন কত সাল থেকে কত সাল বললাম? 1265 থেকে 87 সাল। গিয়াসউদ্দিন বলবন 1265 টু 1287। কার মৃত্যুর পর এলো? ওর জামাই
নাসিরউদ্দিন মেহমুদ শাহর মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসে এবং দিল্লির সিংহাসনে বসে নিজেকে কি নামে পরিচিত করে? উলুগ খাঁ। উলুগ খাঁ নামে নিজেকে পরিচিত করে। গিয়াসউদ্দিন বলবন সেই সময়কার একজন বলা হয় যে এতগুলো শাসক কুশাসন করে গেছে, মানে সেরকম শাসন ব্যবস্থা তারা করতে পারেনি। যেমন বলতে পারি আমাদের প্রথমে কে ছিল? রাজিয়া মারা যাওয়ার পর বারডম শাহ, বারডম শাহর পর কে হচ্ছিল? মাসুদ শাহ, মাসুদ শাহর পর হচ্ছে নাসিরউদ্দিন মেহমুদ শাহ। সেরকম এরা কি করতে পারেনি যে দিল্লি সাম্রাজ্যকে সেরকমভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। নিজেরা থেকে যে দল 40টা লোক ছিল, নিজেরা খেয়ে যে প্রজাদেরও কথা কিছু ভাবেনি, রাজত্ব করে গেছে। কিন্তু গিয়াসউদ্দিন বলবন এসে কি চেয়েছিল? যে দিল্লির শাসন ব্যবস্থাকে আরো ভালো করতে। এবং সেই সময় কি হয়েছিল? রাজাদের প্রতি আর সম্মান ছিল না। যখন গিয়াসউদ্দিন বলবন সুলতান হিসেবে দিল্লির সিংহাসনে বসে, সুলতানের কেউ সম্মান করতে না, কারণ সুলতানরা তো প্রজাদের কাছে যেতই না। সেই জন্য উলুগ খাঁ কি করেছিল বা বলবন কি করেছিল? নিজের সম্মান পাওয়ার জন্য, প্রজাদের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য কি করেছিল? নিজেকে কি বলেছিল? তুর্কি বংশের লোক বলেছিল। কি বলেছিল? তুর্কি বংশের, তুর্কির আফ্রাসিয়ার বংশের লোক বলে নিজেকে প্রকাশ করেছিল। কি তুর্কির আফ্রাসিয়ার বংশ? সেই সময় ভারতবর্ষে যে সব জনগণ ছিল বা দিল্লির যা জনগণ ছিল বা জনসংখ্যা ছিল, কি করতো? তুর্কি বংশভূত হলে একমাত্র ভয় করতো, তা নাহলে কিন্তু সেরকম ভাবে ভয় করতো না। কারণ তুর্কিরা প্রচুর পরিমাণে আক্রমণ করেছে ভারতে প্রচুর কিছু ধ্বংস করে গেছে। ওই জন্য নিজেকে কি করেছিল গিয়াসউদ্দিন বলবন? তুর্কি আফ্রাসিয়ার বংশের লোক বলে নিজেকে পরিচিত দিয়েছিল। যেহেতু যদি তাকে পূজারা কি করে? সম্মান করে। পূজারা তাকে যাতে ভয় পায়, রাজা বলে যাতে সম্মান দেয়। এবং আরো কি করেছিল? পূজারা যাতে তাদের সম্মান দেয় এবং পূজারের সমাজে দুটো প্রথা চালু করেছিল, তোমরা জানো, দেখবা, পাইবস আর হচ্ছে সিজদা প্রথা। পাইবস আর সিজদা প্রথা। এই পাইবস প্রথা কি? পাইবস আর সিজদা প্রথা, যদি সিজদা প্রথা বলি তাহলে কি হচ্ছে? সম্রাটের সামনে নতজানু হয়ে কি করতে হবে? নতজানু হয়ে প্রণাম করতে হবে। গোদা বাংলা বলতে পারি যে আমরা যখন মন্দিরে গেলে শুয়ে পড়ে প্রণাম করি, ষষ্ঠাঙ্গে প্রণাম বলা হয়, তাই সম্রাটের সামনে গিয়ে সিজদা করতে হবে, ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। এবং পাইবস মানে কি? যে সম্রাটের সিংহাসন চুম্বন করতে হবে এবং পা চুম্বন করতে হবে। সম্রাটের সিংহাসন এবং পা চুম্বন করতে হবে, পা চুম্বন করতে হবে সম্রাটের কাছে গেলে। তাহলে পাইবস প্রথা ও সিজদা প্রথা কে চালু করে গেছিল? গিয়াসউদ্দিন বলবন চালু করে গেছিল। গিয়াসউদ্দিন বলবন, দেখো, দল 40 চক্রের আমি কথা বলছিলাম। 40 চক্র যখন চলছে তখন কি দেখছো? যে 40 চক্রে একজন একজনকে হত্যা করছে এবং 40 চক্রকে কি করেছিল? গিয়াসউদ্দিন বলবন এসে কি করে? ভেঙে দেয়। গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসার পরেই 40 চক্রকে কি করে? যারা আমাদের ইলতুৎমিশ কি করে গেছিল? প্রতিষ্ঠা করে গেছিল, 40 চক্রকে ধ্বংস করে দেয়। গুপ্তচর ব্যবস্থা চালু করে। দিল্লির সুলতানি বংশের প্রথম গুপ্তচর ব্যবস্থা কে চালু করে? গিয়াসউদ্দিন বলবন গুপ্তচর ব্যবস্থা চালু করে। কেন গুপ্তচর ব্যবস্থা চালু করে? রাজার বিরুদ্ধে। কারণ অ্যাকচুয়ালি দল 40-এর লোক ছিল গিয়াসউদ্দিন বলবনও। কারণ ইলতুৎমিশের সময় থেকেই আমি তোমাদের কি বলছিলাম যে দল 40-এর লোক ছিল কে? গিয়াসউদ্দিন বলবন। ইলতুৎমিশের সময় থেকে, যেমন আমি রাজিয়ার সময় গিয়াসউদ্দিন বলবন কোন পদে ছিল? আইনি শিকার পদের লোক ছিল। নাসিরউদ্দিন মেহমুদ শাহ ওর জামাইয়ের সময় তো কি ছিল? দল 40-এর লোক ছিল। এবং দল 40-এর লোক থাকার কারণে নিজেই বুঝতে পেরেছিল যে দল 40 থেকে যদি ধ্বংস না করে দিতে পারে তাহলে পরবর্তীকালে ওকেও হয়তো হত্যা করে অন্যজন সিংহাসনে বসবে দল 40-এর মধ্যে থেকে। গুপ্তচর ব্যবস্থা যদি না থাকে তাহলে কি হবে? রাজার বিরুদ্ধে কারা চক্রান্ত করছে সেটাও জানতে হবে না। তাহলে গুপ্তচর ব্যবস্থা চালু করেছিল। আবার বলতে পারি এর অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারের ক্ষেত্রে যে এই সময় যখন 1265 থেকে 1287 মঙ্গলদের আক্রমণকে কি করেছিল? মঙ্গলদের আক্রমণকে প্রতিহত করেছিল। প্রচুর পরিমাণে এই সময় মঙ্গল আক্রমণ হচ্ছিল, মঙ্গল আক্রমণকে প্রতিহত করেছিল। বাংলায় কে শাসন করছিল? তুগরিল খাঁ। তুগরিল খাঁয়ের বিদ্রোহকে কি করে? বিদ্রোহকে দমন করে, তাই না? বাংলায় বা দিল্লিতে নওরাজ প্রথা কে চালু করে? গিয়াসউদ্দিন বলবন। তো দিল্লিতে নওরাজ প্রথা কে চালু করে? গিয়াসউদ্দিন বলবন। নওরাজ প্রথা। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি দিল্লিতে কে চালু করে? গিয়াসউদ্দিন বলবন। এছাড়া নিজেকে কি বলেছিল? জিল ই ইলাহি। কি বলছিল?
জিল ই ইলাহি, যে তিনি হচ্ছে ভগবানের ছায়া। জিল ই ইলাহির কথা অর্থ কি? ভগবানের ছায়া। এই সমস্ত কাজগুলো কে করে গেছিল? দিল্লির সুলতান বংশের গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন 1287 খ্রিস্টাব্দে 1287 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় এবং গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর তার পুত্র কে সিংহাসনে বসে? কাকুয়াবাদ দিল্লির সিংহাসনে বসে। দেখো আমরা দিল্লির সুলতান বংশ আলোচনা করছি, কত সাল থেকে কত সাল বলেছিলাম? 1206 থেকে 1290 পর্যন্ত দিল্লির শাসন ব্যবস্থা, তাই না? দিল্লির সুলতানি বংশ রাজত্ব করেছিল। আমি চলে এসেছি কত? 1287 পর্যন্ত। তাহলে আর 3 বছরের ইতিহাস আছে। তাহলে গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হচ্ছে কত সালে? 1287 সালে। বলবনের মৃত্যু। বলবনের মৃত্যুর পর তার পুত্র কায়কোবাদ কোথায় বসে? দিল্লির সিংহাসনে বসে। দিল্লির সিংহাসনে বসে। দিল্লির সিংহাসনে কায়কোবাদ বসার পর, কায়কোবাদ কি ছিল? অযোগ্য শাসক, এবং এর কুশাসনের অভিযোগে, শাসন ব্যবস্থা সেরকম করতে পারেনি বলে বা অযোগ্য শাসক ছিল, সেহেতু এর কুশাসনের অভিযোগে সেই সময়কার উমর আর উমরাহগণ কি করে? কাকাওয়াবাদকে সিংহাসন থেকে পদচ্যুত করে এবং কাকাওয়াবাদের পুত্র কায়ুমার্সকে দিল্লির সিংহাসনে বসায়। এবং কায়ুমার্সি আমি কি বলেছিলাম? দিল্লির সুলতানি বংশের বা দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক, আর দাস বংশের শেষ সুলতান বা শেষ শাসক কে ছিল? কায়ুমার্স। এই কায়ুমার্সকেই পরবর্তীকালে হত্যা করে দিল্লির সাম্রাজ্যে, দিল্লির সুলতানি বংশে কে আছে? খিলজি বংশ। তাহলে নেক্সট কোন বংশ আসবে? খিলজি বংশ। তাহলে খিলজি বংশ কত সাল থেকে কত সাল বলেছিলাম? 1290 থেকে 1320, টোটাল 30 সাল, 30 বছর। 1290 থেকে 1320 আমি কি বলেছিলাম? খিলজি বংশ, টোটাল 30 বছর। খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে? খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি। তাহলে জালালউদ্দিন খিলজি গিয়াসউদ্দিন বলবনের সময় থেকেই ভাবছিল কি করব, যে ভারতবর্ষে আক্রমণ করব এবং ভারতবর্ষের দিল্লির সিংহাসন দখল করব। কিন্তু সেই সময় জালালউদ্দিন খিলজি একটু ভয় পায়, কারণ সেই সময় কি চলছিল? ভারতবর্ষে প্রচুর মঙ্গল আক্রমণ চলছিল। মঙ্গলদের প্রতিহত করছিল কে? এখনই বলে এলাম, গিয়াসউদ্দিন বলবন। জালালউদ্দিনের ভাইপো বা জামাই যদি বলি, বা জালালউদ্দিন ছিল কাকা, কার কাকা বা শ্বশুর বলা হয়? আলাউদ্দিনের। আলাউদ্দিন খিলজি। তাহলে জালালউদ্দিনের নেতৃত্বে আলাউদ্দিন খিলজি কি করে? ভারত আক্রমণ করে। ঠিক আছে, ভারত আক্রমণ করার পর কি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ হয়। কার বিরুদ্ধে যুদ্ধ হয়? মঙ্গলের আব্দুল্লাহর বিরুদ্ধে। আব্দুল্লাহ, মঙ্গল নেতা আব্দুল্লাহর বিরুদ্ধে কার যুদ্ধ হয়? জালালউদ্দিনের। অ্যাকচুয়ালি যুদ্ধ করতে আসে কে? আলাউদ্দিন, কিন্তু রাজা সেই সময়কার সিংহাসনে কে ছিল? আলাউদ্দিন। জালালউদ্দিনই বলবো। তাহলে জালালউদ্দিনের সঙ্গে আব্দুল্লাহর মঙ্গল নেতার কি হচ্ছে? যুদ্ধ হয়েছে এবং আব্দুল্লাহ কি হয়? পরাজিত হয়ে যায় এবং চুক্তি করতে বাধ্য হয় যে ভারতবর্ষ থেকে ছেড়ে চলে যাবে। এবং জালালউদ্দিন ভারতবর্ষে আসে এবং কি করে? সেই সময় তো কায়ুমার্স আর কাকাওয়াবাদ সেইভাবে শাসক ছিল না, কুশাসন, মানে শাসনের ব্যবস্থা সেরকম ভার সামলাতে পারছিল না। তাদেরকে হত্যা করে কি করে? দিল্লির সুলতান বংশে, মানে দিল্লিতে 1290 খ্রিস্টাব্দে খিলজি বংশের প্রতিষ্ঠা করে জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি 1290 থেকে জালালউদ্দিন খিলজি 1290 থেকে 1296 পর্যন্ত 6 বছর কি করে? দিল্লির সিংহাসনে বসে থাকে। এবং 1296 সালে কারা নামক স্থানে, কারা কোথায়? কারা বর্তমানে ইউপিতে অবস্থিত। ইউপির গঙ্গা নদীর পশ্চিমে, গঙ্গা নদীর 69 কিমি পশ্চিমে কারা অবস্থিত। এবং কারা নামক জায়গায় কাকে হত্যা করে?
আলাউদ্দিন খিলজি দ্বারা জালালউদ্দিন খিলজি হত্যা হয়। আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজিকে কি করে হত্যা করে দেয়। অ্যাকচুয়ালি কে ছিল জালালউদ্দিন খিলজি? কাকা এবং শ্বশুর। এবং জালালউদ্দিন খিলজিকে হত্যা করার পর 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে কে বসে? আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজি থেকে আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন ধরে পরীক্ষায়। তাহলে আলাউদ্দিন খিলজি সম্পর্কে আলোচনা করি। আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজিকে হত্যা করলো এবং দিল্লির সিংহাসনে বসলো কত খ্রিস্টাব্দে বললো? 1296 খ্রিস্টাব্দে। তো 1296 থেকে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে 1296 থেকে 1316 টোটাল কত বছর? 20 বছর সিংহাসন আরোহণ করে বসে থাকে, তাই না? আলাউদ্দিন খিলজির শাসনকালে বা আলাউদ্দিনকে আমরা অ্যাকচুয়ালি দিল্লি সুলতান বংশের সব থেকে বড় শাসক হিসাবে গণ্য করি। কারণ আলাউদ্দিন খিলজি উত্তর ভারত ছাড়াও দক্ষিণ ভারতেও কি করেছিল? অনেক প্রভাব বিস্তার করতে পেরেছিল। আস্তে আস্তে যখন যাবো দেখবে দক্ষিণ ভারতও মোটামুটি ভাবে বলা যায় যে আলাউদ্দিন খিলজির দখলে চলে এসেছিল। ওই জন্য যখন আমরা বড় কোশ্চেন আসে দেখবে অনেক সময় আসে যে আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্য জয় সম্পর্কে লেখো। তাহলে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে 1296 এসছে। 1296 আসার পর প্রথম এটা কোথায় করে? 1297 গুজরাট। 1297 অ্যাটাক করে গুজরাট। গুজরাটে কার উপর অ্যাটাক করে? আক্রমণ করে রাজা করণদেবের উপর। এবং করণদেবকে পরাজিত করার পর করণদেবের যে বউ কমলা দেবীকে বিবাহ করে কে? আলাউদ্দিন খিলজি। এবং গুজরাট যখন যুদ্ধে জয়লাভ করে গুজরাটে গুজরাট থেকে আরেকজনকে নিয়ে আসে, তার নাম হচ্ছে কি? মালিক মনি। পরবর্তীকালে যার নাম লেখা হয় মালিক কাফুর। মালিক কাফুর কে ছিল? আলাউদ্দিন খিলজির সেনাপতি। কিন্তু আলাউদ্দিন খিলজি কি করেছিল? গুজরাট থেকে কিনে নিয়ে এসেছিল কিন্তু মালিক কাফুরকে। কত দিয়ে কিনেছিল? 1000 দিনার দিয়ে কিনেছিল। 1000 দিনার দিয়ে কিনেছিল। ওই জন্য মালিক কাফুরকে আরেক নাম কি বলা হয়? যে মালিক কাফুরকে 1000 দিনারি বলা হয়। 1000 দিনারি কাকে বলে? মালিক কাফুরকে বলা হয়। মালিক কাফুরের সঙ্গে নাকি বলা হয় যে আলাউদ্দিন খিলজির একটু কি ছিল? প্রেমা সম্বন্ধ ছিল বা প্রেম ছিল বলা হয়। আদমি সে প্যার করতা হুঁ, এরকম ধরনের কাহিনী ছিল মালিক কাফুরের সঙ্গে। অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে মালিক কাফুর নাকি দেখতে খুব সুন্দর ছিল এবং আলাউদ্দিন খিলজির সঙ্গে নাকি একটু প্রেম ছিল মালিক কাফুরের। তা মালিক কাফুরই পরবর্তীকালে কি করবে? আলাউদ্দিন খিলজিকে হত্যা করবে, তাই না? তাহলে 1297 গুজরাট আক্রমণ করেছে। গুজরাট আক্রমণের পর 1301 আক্রমণ করবে কোথায়? রণথম্বর। এবং রণথম্বরের রাজাকে পরাজিত করে রণথম্বর কি করবে? রণথম্বর দখল করে। 1303 খ্রিস্টাব্দ ইম্পর্টেন্ট সাল। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি অ্যাটাক করে কোথায়? মেবারের রাজা রতন সিং এর ওপর। 1303 খ্রিস্টাব্দ মেবারের রাজা রতন সিং এবং এর স্ত্রী রানী পদ্মাবতী, তাই না? তাহলে মেবারের রাজা রতন সিং এর উপর অ্যাটাক করে কে? আলাউদ্দিন খিলজি। অ্যাকচুয়ালি বলা হয় যে মেবারের উপর আক্রমণ করার প্রধান কারণ কি ছিল? যে রানী পদ্মাবতীকে আলাউদ্দিন খিলজি কি করতে চেয়েছিল? বিবাহ করতে চেয়েছিল। এবং এই বিবাহ যেহেতু করতে চায়নি রানী পদ্মাবতী, সেহেতু কি করেছিল? আলাউদ্দিন খিলজি মেবারের রতন সিং এর উপর আক্রমণ করেছিল। এর সঙ্গে বইও আছে দেখবে, একটা রণবীর সিং এর বই আছে, রণবীর সিং এর সঙ্গে দীপিকা পাদুকনের আলাউদ্দিন খিলজির বই। আলাউদ্দিন খিলজির বই টোটালি এখানে বলা আছে দেখবে যে মেবারের রাজা কে ছিল? রাজা রতন সিং এর বউ কে ছিল? পদ্মাবতী। তার উপর অ্যাটাক হয় এবং কিভাবে এই সময় আরো একটা বলা হয় জহরবত। এখান থেকে আমরা কি জানতে পারি? জহরবত সম্পর্কে জানতে পারি যে রানী পদ্মাবতী ও তার রাজবংশ মানে রাজত্বের যে সমস্ত মহিলারা ছিল তারা একসঙ্গে কি করেছিল? আগুনে গিয়ে ঝাঁপ দিয়েছিল যখন আলাউদ্দিন খিলজি মেবারের রতন সিংকে হারিয়ে দেয় এবং একেই কি বলা হয়? জহরবত বলা হয়, তাই না? তা 1303 খ্রিস্টাব্দ মেবারের রাজা রতন সিং এর উপর
আক্রমণ করে এবং রানী পদ্মাবতী এবং তার সঙ্গে যে সমস্ত তার সখী বা সখাগণ ছিল বা সৈন্যদের ওয়াইফ বা স্ত্রীরা ছিল তারাও কি করে একসঙ্গে আগুনে ঝাঁপ দেয় এবং জহরব্রত পালন করে। উত্তর ভারতের সঙ্গে সঙ্গে আমি কি বলছিলাম যে আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য জয় সম্পর্ক আমরা গুরুত্বপূর্ণ জিনিস, যে দাক্ষিণাত্য প্রচুর পরিমাণ জায়গাতে কি করেছিল আলাউদ্দিন খিলজি দখল করেছিল। তাহলে মালিক কাফুরের নেতৃত্বে আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতের দেবগিরি, 1 নম্বর আমি কি বলেছি দেবগিরি দখল করে। 2 নম্বর কি দখল করে? মাদুরাই দখল করে। আর মাদুরাই সেই সময় কে ছিল? পাণ্ডবংশ রাজত্ব করছিল। বুন্দেলখণ্ডের কিছু অংশ দখল করে। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কি আছে যে আমি কি বলছিলাম, রানী পদ্মাবতীর কথা বলছিলাম। এবার রাজা পদ্মাবত বই কে লিখেছে? মালিক মোহাম্মদ জয়সি যে পদ্মাবত বই লেখে। কত সালে লেখে? 1540 সালে লেখে। এবং মেবার দখল করার পর, রতন সিংকে হারানোর পর মেবারের নাম বদলে কি রাখে? খিজরাবাদ। কি নাম রাখা হয়? খিজরাবাদ। তাহলে এটা হয়ে গেল মোহাম্মদ আলাউদ্দিন খিলজির, কি বললাম, এটা তার শাসন ব্যবস্থা গেল, তার সাম্রাজ্য বিস্তারের কথা গেল। এই অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রিফর্ম করেছিল আলাউদ্দিন খিলজি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিছু কিছু পরীক্ষায় আসে। কি কি আছে দেখো, আলাউদ্দিন খিলজির অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে কি কি আছে, যে তার নীতি কি কি ছিল। প্রথম যদি বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের মধ্যে স্থায়ী সৈন্য ব্যবস্থা চালু করেছিল। স্থায়ী সৈন্য কি? আগে কি ছিল, সৈন্যদের কি করা হতো, সৈন্যদের ধরো যুদ্ধ লেগে গেছে, বাড়ি থেকে যাকে পারলো, বুড়ো বৃদ্ধ ছোট ছেলে বড় ছেলে যাকে পেলো নিজে যুদ্ধ করতে লেগে যেত। আলাউদ্দিন খিলজি কি বললো যে এটা হবে না, তাই না, যে সৈন্যদের একটা রিক্রুট হবে, সৈন্যদের নিয়োগ করা হবে। তাহলে স্থায়ী সৈন্য ব্যবস্থা কে করেছিল? আলাউদ্দিন খিলজি। সৈন্যদের নগদে বেতন দেওয়া চালু করেছিল কে? আলাউদ্দিন খিলজি। যে সৈন্যদের ক্ষেত্রে নগদে বেতন দেওয়া হবে, রিক্রুটমেন্ট হবে, এখনকার যুগে যেমন রিক্রুটমেন্ট হয় আর্মিতে, এবং নগদে বেতন দেওয়া হয়, সেরকমই জিনিস। আর কি করেছিল? দাগ আর হুলিয়া প্রথা চালু করেছিল। দাগ আর হুলিয়া প্রথা কি? দাগ হচ্ছে, বুঝতে পারছো, কোথাও দাগ দিয়ে দেবে। তাহলে কি হয়েছিল সেই সময়, ঘোড়া ছিল যুদ্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যুদ্ধক্ষেত্রে এক এক রাজার এক এক রকম যুদ্ধ, মানে এক রাজার ঘোড়া অন্য রাজার সঙ্গে যাতে না মিশে যায়। ধরো আলাউদ্দিন খিলজি যুদ্ধ করতে যাচ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে, ওর ঘোড়া যাতে অন্য জনের সঙ্গে না মিশে যায়, ঘোড়া যাতে চিনতে পারে, আমার ঘোড়া আমি যাতে চিনতে পারি গোদা বাংলায়, তার জন্য কি করেছিল? দাগ প্রথা চালু করেছিল। পিঠে কি করা হতো? লোহার গরম করে ছেঁকা দিয়ে দেওয়া হতো, যে চিনতে পারা যায় যাতে যেটা আমার ঘোড়া, তাই না। আর হুলিয়া প্রথা কি? হুলিয়া মানে আমরা বলতে পারি যে, হুলিয়া বলতে আমরা চেহারাটা কিরকম করেছিস রে ভাই, হুলিয়া কিরকম পাল্টে ফেলেছিস তুই, তাই না। তাহলে হুলিয়া বলতে কি বলতে? চেহারা। কি করেছিল? যে এখন যেমন পুলিশের একরকম ড্রেস দেওয়া হয়, আর্মির ক্ষেত্রে একরকম ড্রেস দেওয়া হয়, সিআরপিএফের ক্ষেত্রে একরকম ড্রেস দেওয়া হয়, সেরকম কি দেওয়া হয়েছিল? সৈন্যদের একটা ড্রেস ব্যবস্থা করা হয়েছে, যে এরা আমার সৈন্য, এদের ড্রেস আলাদা। এবং এর কি করা হয়েছিল? 4 নম্বর যদি বলি, যে বংশ পরম্পরায় যে সৈন্য থাকবে এমন কোনো মানে নেই। বংশ পরম্পরার নিয়ম কখনোই মানেনি কে? আলাউদ্দিন খিলজি। বংশ পরম্পরা মানেনি। 5 নম্বর বলতে পারি, আলাউদ্দিন খিলজি কি করেছিল? আলাউদ্দিন খিলজি প্রথম জমি মাপার ব্যবস্থা করেছিল। কি আলাউদ্দিন খিলজি জমি মাপার একক হিসাবে কি প্রকাশ করেছিল? বিশ্ব নামে এক একক প্রকাশ করেছিল। এখন যেমন আমরা বলি যে 1 বিঘে 2 বিঘে 3 বিঘে, তাই না, আমার 5 বিঘে জমি আছে, ওর 3 বিঘে জমি আছে, ওর 2 বিঘে জমি আছে। যারা আমরা গ্রামগঞ্জের ছেলে তারা ভালো করেই জানে যে বিঘা মানে কি, তাই না। তা সেই সময় কি ছিল? বিশ্ব হচ্ছে একক জমি মাপার, তাই না। 6 নম্বর বলতে পারি কি, যে ট্যাক্স ব্যবস্থা চালু করেছিল। ট্যাক্স 50% কি নেবে? ট্যাক্স নেবে, এবং গঙ্গা দোয়াব অঞ্চলে 50% ট্যাক্স নেবে। মানে কি? মানে হচ্ছে গঙ্গা দোয়াব অঞ্চলে ফিক্সড ট্যাক্স করে দিয়েছিল কত পার্সেন্ট? 50%। এবং অন্যান্য ক্ষেত্রে কি বলেছিল? যে
টোটাল যাদের ইনকাম, যত ইনকাম তার উপর 50% ট্যাক্স নেবে। যেমন ধরো আমার যদি ইনকাম 500 টাকা হয়, আমার 50% ট্যাক্স, তাই না? আগে সেই আলাউদ্দিন খলজির আগে পর্যন্ত কিছু ট্যাক্স ব্যবস্থা সেরকম ছিল না, যাকে যেরকম পারতো ট্যাক্স নিয়ে চলে যেত। একটা নির্দিষ্ট ট্যাক্স সিস্টেম চালু করেছিল কে? আলাউদ্দিন খিলজি। আরো বলা হয় জিজিয়া কর, যেটাকে তৈরি শুরু করেছিল দিল্লির দাস বংশের কুতুবুদ্দিন আইবক শুরু করেছিল জিজিয়া কর। সেই জিজিয়া কর শুধুমাত্র কাদের জন্য করেছিল? হিন্দুদের জন্য চালু করেছিল। কিন্তু আলাউদ্দিন খিলজি এসে কি করে? মুসলিমদের জন্য জিজিয়া কর চালু করে দেয়। তাহলে জিজিয়া কর কি বলছিলাম? জিজিয়া কর চালু করেছিল কে? দিল্লির দাস বংশের কুতুবুদ্দিন আইবক। কিন্তু শুধুমাত্র মুসলিমদের, হিন্দুদের উপর চালু করেছিল। মুসলিমদের উপর চালু করলো কে? মুসলিমদের উপর চালু করে দিল আলাউদ্দিন খিলজি এসে, তাই না? এছাড়া আর অ্যাডমিনিস্ট্রেশন এর কি বলতে পারি, যে বাজার দর নিয়ন্ত্রণ, আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ। বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করেছিল? বাজারে যাতে করাপশন না হয়, বাজারে যাতে দালাল চক্র না ঘটে, বা বাজারে যাতে কোনো জিনিসের দাম সেরকম ভাবে বৃদ্ধি না পায়, তার জন্য কি করেছিল? কিছু লোকও নিয়োগ করেছিল। তাদের কি বলা? দেওয়ানি রিয়াসত। দেওয়ান ই রিয়াসত, যারা কি করবে? এই বাজার দরকে নিয়ন্ত্রণ করবে, বা বাজারের ব্যবস্থা দেখবে যে বাজারে কেউ দালাল চক্র আছে কিনা, বাজারে কোনো জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা, বা গুদামজাত করা। বাজারকে প্রথম গুদামজাত করা, সব মানে ফসলকে গুদামজাত করা তৈরি কে করেছিল? প্রথম আলাউদ্দিন খিলজি করেছিল। কারণ আলাউদ্দিন খিলজি কি ভেবেছিল যে কোনো সময় যদি খরা হয় কিংবা বন্যা হয়, যদি খাবারের সংকট দেখা দেয়, সেই সময় কি করবে? গুদাম থেকে খাবার বাজারে তার চাহিদা মেটাবে। এতে কি হবে? মুদ্রাস্ফীতি হবে না। তাহলে খাবারের গুদামজাত করাও কি করেছিল? আলাউদ্দিন খিলজি করেছিল। এবং এদের এই দেখাশোনা কাদেরকে দিয়েছিল? দেওয়ানি রিয়াসতকে দিয়েছিল। আর যদি বলি আর কি করেছিল? আর দুটো ট্যাক্স তৈরি করেছিল, একটা হচ্ছে ঘড়াই আর একটা হচ্ছে চড়াই। একটা হচ্ছে ঘড়াই আর একটা হচ্ছে চড়াই, তাই না? তাহলে ঘড়াই আর হচ্ছে চড়াই। তাহলে ঘড়াই বলতে ঘরের করকে বলে। ঘড়াই, ঘর করতে গেলে কি কর দিতে হতো? ঘড়াই কি দিত। চড়াই বলতে কি? গরু চড়াতে গেলে বা চারণ ক্ষেত্রে কি দেওয়া হতো? চারণ ক্ষেত্র, বা ধরো কোনো গরু কিংবা ছাগল কিংবা কোনো পশু যদি চড়াতে যেতে হতো, তার জন্য কি ট্যাক্স দিতে হতো? চড়াই ট্যাক্স দিতে হতো। তাহলে আলাউদ্দিন খিলজি বলছিলাম, তাই না? আলাউদ্দিন খিলজির এগুলো অ্যাডমিনিস্ট্রেশন কাজগুলো বলছিলাম। আলাউদ্দিন খিলজি কিন্তু নিজের নাম নিজে রাখে। আলাউদ্দিন খিলজি কিন্তু আলাউদ্দিন খিলজি নামে পরিচয় ছিল। নিজের নাম কি ছিল? গার্সপ, গুরুসাপ বা গার্সপ্পা বলা হতো, গার্সপ। আলাউদ্দিন খিলজি কি নামে পরিচিত হচ্ছিল? গুরুসাপ, তাই না? তুই নিজেকে কি নামে পরিচিত করেছিল? তার যে মুদ্রা, তাকে সেই মুদ্রায় সে কি বলতো? নিজেকে সিকান্দার সানি বলতো। সিকান্দার ই সানি। আলী গুরসাপ্পা, আলী গুরসাপ্পা, আলী গুরসাপ্পা নামে কি পরিচিত ছিল? আলাউদ্দিন খিলজি পরিচিত ছিল। নিজেকে মুদ্রাতে কি নামে পরিচিত করেছিল? সিকান্দারি সানি। এবং আলাউদ্দিন খিলজির সময় যে সমস্ত নির্মাণ কার্য হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য আমি কি বলেছিলাম? আগেই বলেছিলাম যে আলাই দরওয়াজা। এক নম্বর যদি বলি আলাই দরওয়াজা। আলাই দরওয়াজা কোথায় বলেছিলাম? কুতুব মিনারের প্রবেশ করার মুখে যে সৌধ থাকে, সেটাকে আমরা কি বলবো? আলাই দরওয়াজা বলেছিলাম। আলাউদ্দিন খিলজি দ্বারা নির্মিত হয়েছিল। দ্বিতীয় নম্বর বলতে পারি সিরি দুর্গ। সিরি দুর্গ কে তৈরি করে? আলাউদ্দিন খিলজি তৈরি করে দিল্লিতে। 3 নম্বর বলতে পারি হজ-ই খাস। হজ-ই খাস কে নির্মাণ করে? আলাউদ্দিন খিলজি নির্মাণ করে। 4 নম্বর বলি চোর মিনার। চোর মিনার কে নির্মাণ করে? আলাউদ্দিন খিলজি নির্মাণ করে। এই চোর মিনারের সম্পর্কে কিছু কথা বলেছে। বর্তমানে চোর মিনারে আর হয়তো শাসন ব্যবস্থা দেওয়া হয়। কি বলা হয় দেখো চোর মিনার সম্পর্কে গল্প। দিল্লিতে কি হয়েছিল? একটা সৌধ আছে যেখানে কি বলা হয় যে একটা বড় রকম টিলা আছে, সেখানে কতগুলো গর্ত আছে? 222টা টোটাল কি আছে? এরকম ছোট 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 মুখ আছে, 222টা। কিছু ঐতিহাসিকবিদ বলে যারা বাজারে নাকি দুর্নীতি করতো, বাজারে যারা দাম বাড়ানোর চেষ্টা করতো, তাদের কি করতো? বাজার দর নিয়ন্ত্রণের জন্য তাদেরকে ধরে নিয়ে এসে তাদের গলা কেটে কি হতো? এই খুব যেগুলো ফুটো ফুটো আছে সেগুলোকে টাঙিয়ে দেওয়া হতো, যাতে পরবর্তীকালে আলাউদ্দিন খিলজির সময় বাজারে যাতে কেউ কোনো দুর্নীতি না করতে পারে, যেন বাজারে মুদ্রাস্ফীতি না করতে পারে, বাজারের ট্যাক্স কেউ যাতে না মেরে দিতে পারে, তার জন্য কি করেছিল? এটা তৈরি করেছিল। আবার অনেক ঐতিহাসিকবিদ বলে
যে আলাউদ্দিন খিলজির সময় অনেক মোগল আক্রমণ হয়েছিল, মোগল আক্রমণ হচ্ছিল। এই মঙ্গলদের যারা আক্রমণ ছিল তাদেরকে কি করতো, গলা কেটে কি করেছিল এই ফুটোগুলোর মধ্যে টাঙিয়ে রাখতো, যাতে মঙ্গলরা ভয় পায় যে আলাউদ্দিন খিলজি তাদেরকে প্রতিহত করেছে এবং আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে যে কথা বলবে তারই অবস্থা একই রকম করবে। বা ভয়ের দুর্গ ছিল কাকে বলা হয়, চরমিনারকে বলা। চরমিনার কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। কে তৈরি করেছিল? আলাউদ্দিন খিলজি তৈরি করেছিল। নেক্সট যদি বলি আলাউদ্দিন খিলজি, তাহলে আলাউদ্দিন খিলজির মৃত্যু কত সালে হয়? 1316 সালে হয়। এবং আলাউদ্দিন খিলজিকে মারার পিছনে নাকি অনেক বড় হাত কাকে বলা হয়, যে মালিক কাফুর নাকি আলাউদ্দিন খিলজিকে হত্যা করেছিল। 1316 সালে যখন আলাউদ্দিন খিলজির মৃত্যু হয়, বলা হয় যে কিনে মালিক কাফুর, অনেক ঐতিহাসিকবিদ মনে করে যে মালিক কাফুরই কি করেছিল, তাকে খাবারের মধ্যে অল্প অল্প করে বিষ মিশাচ্ছিল যাতে আস্তে আস্তে আলাউদ্দিন খিলজির মৃত্যু হয়। এবং আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর মালিক কাফুর 36 দিনের জন্য দিল্লির সিংহাসনে বসে, 36 দিনের জন্য। এবং 36 দিনে কি করে, এত হত্যা লীলা চালায় যে মানে সেটা ভাবাই যায় না। এবং মালিক কাফুরকে হত্যা করে কে? মালিক কাফুরকে হত্যা করে আলাউদ্দিন খিলজির এক পুত্রের নাম কি হচ্ছে? মোবারক শাহ। মোবারক শাহ কি করে, আলাউদ্দিন খিলজিকে হত্যা করে, ঠিক আছে, মালিক কাফুরকে হত্যা করে এবং দিল্লির সিংহাসনে বসে। এবং মোবারক শাহ একজন অনুচর ছিল, অনুচরের নাম কি ছিল? খসরু শাহ। খসরু শাহ কি করে, খসরু শাহ আবার মোবারক শাহকে হত্যা করে কি করে, দিল্লির সিংহাসনে বসে। আর খসরু শাহকে হত্যা করে কে? মালিক গাজী। এই মালিক গাজী কে ছিল? আবার আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিল একজন। যেমন মালিক কাফুর ছিল, কে ছিল? মালিক গাজী ছিল। আর এই মালিক গাজী কি নামে পরিচিত? গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিত। মালিক গাজী কি নামে পরিচিত? গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিত। দিল্লিতে খিলজি বংশের শেষ হয় কত খ্রিস্টাব্দে? 1320 খ্রিস্টাব্দে। এবং শুরু হয় কোন বংশ? তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে এখানেই পেয়ে গেলে, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে কি বললাম? 1320 খ্রিস্টাব্দে দিল্লিতে খিলজি বংশের শেষ। তারপর কে আসে? 1320 তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কাকে পেলাম? খসরু খাঁ বা খসরু শাহকে কে হত্যা করলো? খসরু শাহকে হত্যা করলো হচ্ছে গাজী মালিক, যে গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিত। এবং তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াসউদ্দিন তুগলক 1320 থেকে কত পর্যন্ত? 1414 পর্যন্ত 94 বছর রাজত্ব করে। কোথায়? দিল্লির সিংহাসনে রাজত্ব করে। এবং তুগলক বংশের ঘটনা পরের দিন বলবো, আজকে এই পর্যন্তই থাক।